জয় হিন্দ বন্ধুরা, সাম্প্রতিককালের কিছু গুরুত্বপূর্ণ শিরোনাম নিয়ে আমি আবারও উপস্থিত হয়েছি আপনাদের সামনে। চলুন শিরোনামগুলি দেখে নেওয়া যাক। আমাদের প্রথম শিরোনামটি হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে। তিনি নাইজেরিয়ায় গিয়েছিলেন। নাইজেরিয়া তাকে সেকেন্ড হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করেছেন। এই অ্যাওয়ার্ডের নাম গ্র্যান্ড কমান্ডার অব দ্য অর্ডার অব দ্য নাইজেরিয়া। 1969 সালে রানী এলিজাবেথকে শেষ এই সম্মান দেওয়া হয়েছিল। রানী এলিজাবেথের পরে আর কোনো বিদেশি ব্যক্তিকে এই সম্মান দেওয়া হয়নি। কুইন এলিজাবেথের পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই অ্যাওয়ার্ড আবার দেওয়া হলো। পিএম নরেন্দ্র মোদী সম্পর্কিত দ্বিতীয় আপডেটটি হলো, তিনি নাইজেরিয়ার পরে ব্রাজিলে গিয়েছেন। ব্রাজিলে তিনি G20 সামিটে অংশগ্রহণ করার জন্য গিয়েছেন। 2023 সালে G20 সামিট হোস্ট করেছিল ভারত। 2024 সালে ব্রাজিল এই G20 সামিট হোস্ট করছে। আমাদের পরবর্তী শিরোনামটি ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে। রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হওয়ার পর থেকে তিনি একের পর এক গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন, যা গ্লোবাল পলিটিক্সকে বিভিন্নভাবে প্রভাবিত করেছে। তিনি বলেছেন তিনি রাষ্ট্রপতি হওয়ার পর আমেরিকায় ন্যাশনাল ইমার্জেন্সি ঘোষণা করবে। সেই সঙ্গে তিনি সেনাবাহিনী ব্যবহার করে যে সমস্ত ব্যক্তিরা বেআইনিভাবে আমেরিকায় বসবাস করছেন তাদের বের করে দেওয়া হবে। কারণ ট্রাম্পের মতে বেআইনি অভিবাসনের ফলে আমেরিকায় ক্রাইম রেট খুবই বেড়ে চলছে। আমেরিকায় যারা বেআইনিভাবে বসবাস করছে তাদের বের করে দেওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্প এলিয়েন এনিমিস অ্যাক্ট 1798 ব্যবহার করবেন। এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, এলিয়েন এনিমিস অ্যাক্ট 1798 কি? এলিয়েন এনিমিস অ্যাক্ট অনুযায়ী আমেরিকার রাষ্ট্রপতি আমেরিকায় অবৈধভাবে বসবাসকারী যে কোনো ব্যক্তিদের দেশের বাইরে বের করে দেওয়ার ক্ষমতা রাখে। এই বিষয়ে আমেরিকান সুপ্রিম কোর্টও কোনো হস্তক্ষেপ করবে না। মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই অ্যাক্ট 3বার ব্যবহার করা হয়েছিল। প্রথমবার ব্যবহার করা হয়েছিল 1812 সালে, দ্বিতীয়বার প্রথম বিশ্বযুদ্ধের সময় এবং তৃতীয়বার ব্যবহার করা হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। আমাদের পরবর্তী আপডেট ইলন মাস্কের কোম্পানি স্পেসএক্সকে নিয়ে। ভারত GSAT-20 নামে একটি স্যাটেলাইট ইলন মাস্কের স্পেসএক্স কোম্পানির দ্বারা মহাকাশে পাঠাবে। এবার আপনাদের মনে দুটি প্রশ্ন আসতে পারে। প্রথম প্রশ্নটি হলো GSAT-20 কি? দ্বিতীয় প্রশ্নটি হলো, ভারতের মহাকাশে স্যাটেলাইট পাঠানোর ক্ষমতা রয়েছে, তাহলে ভারত কেন স্পেসএক্সের দ্বারা তার নিজস্ব স্যাটেলাইট মহাকাশে পাঠাচ্ছে? GSAT-20 কি? GSAT-20 হলো ইসরোর তৈরি একটি স্যাটেলাইট যা ইন্টারনেটের জন্য ব্যবহার করা হবে। এটি লঞ্চ করা হলে সাধারণত ফ্লাইটে বসে ইন্টারনেট ব্যবহার করা যাবে। বিভিন্ন এয়ারলাইন কোম্পানিগুলি ফ্লাইটে ইন্টারনেট ব্যবহারের সুবিধা দিলেও ভারত এই সুবিধা দেয় না। এই স্যাটেলাইট লঞ্চ হবার পরে ভারতের এয়ার স্পেসেও এই সুবিধা ব্যবহার করা যেতে পারে। এই স্যাটেলাইটের আয়ু 14 বছর বলে দাবি করা হয়েছে। এবার দ্বিতীয় প্রশ্নটি হলো, ইসরো কেন স্পেসএক্সের দ্বারা তার নিজস্ব স্যাটেলাইট মহাকাশে পাঠাচ্ছে? ভারতের কাছে যে সবচেয়ে উন্নত স্যাটেলাইট লঞ্চ রকেট রয়েছে তার নাম LVM-3। এই রকেটটি 4000 কেজি পর্যন্ত ওজন বহন করতে পারে, কিন্তু GSAT-20 এর ওজন 4700 কেজি। তাই ইসরো এই স্যাটেলাইট লঞ্চের জন্য স্পেসএক্স এর কাছে গিয়েছেন। এই স্যাটেলাইটটি লঞ্চ করতে ভারতের 60 থেকে $70 মিলিয়ন খরচ হবে। আমাদের পরবর্তী আপডেট মেটাকে নিয়ে। মেটা হলো একটি কোম্পানি যার আন্ডারে ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ইত্যাদি প্রসিদ্ধ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি রয়েছে। ভারতের কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া মেটা কোম্পানির ওপর প্রায় 213 কোটি টাকার ফাইন লাগিয়েছেন। কারণ কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়ার মতে 2021 সালে হোয়াটসঅ্যাপে যে প্রাইভেসি আপডেটটি নিয়ে আসা হয়েছিল সেটি ভুল ছিল। এখানে আমরা দেখতে পাচ্ছি 2021 সালে যে হোয়াটসঅ্যাপ থেকে প্রাইভেসি আপডেটটি এসেছিল তার একটি স্ক্রিনশট। এই আপডেট অনুযায়ী হোয়াটসঅ্যাপ তার ব্যবহারকারীর সমস্ত ডাটা মেটা কোম্পানির অন্যান্য প্ল্যাটফর্মগুলির সঙ্গে শেয়ার করতে পারে। আমাদের পরবর্তী আপডেট পাকিস্তানকে নিয়ে। পাকিস্তান ভারতের 7 জন মৎস্যজীবীকে বন্দী করে নিয়ে যাচ্ছিল। ভারতীয় কোস্টগার্ড প্রায় 2 ঘন্টা পাকিস্তানি কোস্টগার্ড পিছন ধাওয়া করে তাদের উদ্ধার করে। এই বিষয়ে ইন্ডিয়ান কোস্টগার্ড একটি ভিডিও টুইট করেছেন। চলুন ভিডিওটি একবার দেখে নেওয়া যাক, তারপর না হয় আমরা সংক্ষেপে আলোচনা করব।
এই ম্যাপে আমরা ভারত ও পাকিস্তানের আন্তর্জাতিক সীমানা দেখতে পাচ্ছি। এই আন্তর্জাতিক সীমানার নিচে এই সার্করিক অঞ্চলের লাল রেখাটিকে ভারত আন্তর্জাতিক সীমানা বলে দাবি করে এবং সবুজ রেখাটিকে পাকিস্তান আন্তর্জাতিক সীমানা বলে দাবি করে। তো এই অঞ্চলে আন্তর্জাতিক সীমানা নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে বিবাদ রয়েছে। ভারতের কাল ভৈরব নামে একটি জাহাজ এই অঞ্চলে মাছ ধরতে গিয়ে ডুবে যায়। পাকিস্তানি কোস্টগার্ড তাদের নিয়ে পাকিস্তানে যাচ্ছিল, কিন্তু ভারতীয় কোস্টগার্ড এই খবর পেয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে যায় এবং তাদের উদ্ধার করে নিয়ে আসে। যদিও কাল ভৈরব জাহাজটি কিভাবে ডুবলো তা নিয়ে কোনো ব্যাখ্যা এখনো পাওয়া যায়নি। এই বিষয়ে এখনো তদন্ত চলছে।